আজকে আমরা পড়ব কি না বায়ো সাভার্ট সূত্রের সাহায্যে অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহীর চৌম্বক ক্ষেত্রের যে রাশিমালা সেটা প্রতিষ্ঠা করব। করেছিস আগে প্রতিষ্ঠা? করিসনি? সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা টু কেউ করিসনি প্রতিষ্ঠাটা? পারবি? বই দেখে আচ্ছা, দেখ কিভাবে বলছি, দেখ। বায়ো সাভার্ট সূত্রের সাহায্যে লেখ বায়ো সাভার্ট বায়ো সাভার্ট সূত্রের সাহায্যে অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের জন্য তার নিকটস্থ কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা, ব্যাস, চৌম্বক ক্ষেত্রের রাশিমালা বায়ো সাভার্ট সূত্রের সাহায্যে, হ্যাঁ, চৌম্বক ক্ষেত্রের রাশিমালা, ঠিক আছে, লিখলাম এটা। বায়ো সাভার্ট সূত্রের সাহায্যে অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্রের রাশিমালা কিভাবে করব প্রমাণ, এটা দেখি আগে। হ্যাঁ, প্রথমে করে নেব কি, একটা অসীম দৈর্ঘ্যের ঋজু মানে কি? ঋজু মানে কি? সোজা। ঋজু মানে সোজা। অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী, এটা নিলাম একটা অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহীর। এর নিচে আছে, কথা বলিস না, এর এর নিচে এরকম আছে, এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে আই। তড়িৎ প্রবাহ কত যাচ্ছে? আই। এবারে আমাকে বলেছে কি এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা, পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা বার করতে বলেছে। কি বললাম ফার্স্ট? এটা একটা পরিবাহী তার, এর মধ্য দিয়ে আই প্রবাহ যাচ্ছে, তার জন্য পি বিন্দু চৌম্বক ক্ষেত্রের রাশিমালা। তো আমাকে ফার্স্ট কি করতে হবে? পি বিন্দু থেকে এই পরিবাহী তারের উপরে একটা লম্ব টানবো, ঠিক আছে? পি বিন্দু থেকে পরিবাহী তারের উপরে একটা লম্ব টানতে হবে। এই লম্বটা এই লম্বটা এই লম্বটা এখানে যে বিন্দু করছে সেটা হচ্ছে কি ও। পি থেকে পরিবাহী তারের উপরে একটা লম্ব পি টানা হলো, ঠিক আছে, ওপি। তার মানে এটা হচ্ছে কি 90 ডিগ্রি। বেশ, এটা হয়ে যাওয়ার পরে আমাকে দেখতে হবে কি না, আমি যাব কি ও থেকে এল দূরত্বে যাব। কোথায় যাব? এল। ও থেকে এল দূরত্বে গেলাম, এতটা হচ্ছে কি এল। ও থেকে এল দূরত্বে গিয়ে আমি নিলাম কি ডিএল দৈর্ঘ্য। কি করলাম? ডিএল দৈর্ঘ্য নিলাম। ও থেকে এল দূরত্ব গেলাম, এটা হচ্ছে ধরে নিচ্ছি কত? এল। ও থেকে এতটা পর্যন্ত এল, এইখানে গিয়ে আমি কি করলাম? ডিএল দূরত্ব নিলাম, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে আই। ও থেকে আমি গেলাম ডিএল দূরত্ব, গিয়ে নিলাম ডিএল। তাহলে এখানে যে কারেন্ট এলিমেন্ট সেটা কত হবে? আইডিএল। কারেন্ট এলিমেন্টটা কত হবে? আইডিএল। এবারে এই কারেন্ট এলিমেন্ট থেকে আমাকে কি করতে হবে? পি বিন্দু পর্যন্ত একটা কি করতে হবে? এটা এখান থেকে আমাকে এইটা লম্ব টানতে হবে, ঠিক? লম্ব না, এটা হচ্ছে মানে হচ্ছে একটা সরল রেখা জুড়ে দেব, ঠিক আছে, একটা সরল রেখা জুড়ে দিলাম। এবারে বল, এখানে এখানে আমি চৌম্বক ক্ষেত্র ভেক্টরটাকে কত লিখবো তাহলে? না, এই ছোট্ট অংশের জন্য চৌম্বক ক্ষেত্র ভেক্টর কত লিখবো? বি পি। তবে হবে কি এটা ডি, তাই না? ডিবি পি বিন্দুতে, এই জন্য আচ্ছা আমি পি বিন্দু রাখছি না, শুধু ডিবি লিখছি। লিখলে কি হবে? প্রথমে মিউ নট বাই 4 পাই, বায়ো সাভার্ট সূত্র অনুযায়ী মিউ নট বাই 4 পাই। তাহলে কারেন্ট এলিমেন্ট কত? আইডিএল। আইডিএল আইডিএল করার পরে আমি দেখব কি এই ডিএল থেকে পি পর্যন্ত যে দূরত্ব, এটাকে আমি ধরে নিচ্ছি কত? এক্স। দূরত্বটাকে কত ধরে নিচ্ছি? এক্স। তাহলে আইডিএল আইডিএল সাইন থিটা হবে না? আইডিএল কি হবে?
সাইন থিটা হবে। সাইন থিটা মানে কোনটা হবে না এইটা, এইটা হচ্ছে কি আইডিএল এর অভিমুখ। আর আইডিএল থেকে পি পর্যন্ত যে ভেক্টর সেটা হচ্ছে কিন্তু আমার কাছে এখন এক্স, আর নয় কিন্তু, ঠিক আছে। এখানে আমরা সবসময় কি করি, ধরে যে কোনো একটা তার, এটা যদি আমি ডিএল নিই তাহলে আইডিএল, এখানে যদি পি বিন্দু হয় তাহলে এটাই হচ্ছে এই যে যে দূরত্বটা এটাই হচ্ছে কি আর, মানে ওই ফর্মুলাতে যেটা হচ্ছে মিউ নট আইডিএল সাইন থিটা বাই আর স্কয়ার, বায়ো সাভার্ট সূত্রতে আর হচ্ছে কি এই দূরত্বটা। কিন্তু এখানে আমরা লম্ব দূরত্বটাকে এক কাজ করি, সব থেকে বেটার হয় লম্ব দূরত্বটাকে, বইতে কি ডি করা আছে, ডি করা আছে না আর করা আছে একবার দেখলে তো, যদি ডি করা থাকে তো ভালো, আর করা আছে, মানে আমি কনফিউশন কোথায় বলছি শোন, বায়ো সাভার্ট সূত্রতে নিচে যেটা আর স্কয়ার থাকে এখানে সেটা কিন্তু কি হবে এক্স এর স্কয়ার হবে, বোঝা যাচ্ছে কি। বায়ো সাভার্ট সূত্রে যেটা আর স্কয়ার থাকে নিচে সেটা হচ্ছে কি কারেন্ট এলিমেন্ট থেকে পি পর্যন্ত দূরত্ব, সোজা কথা কারেন্ট এলিমেন্ট থেকে পি পর্যন্ত দূরত্ব। কারেন্ট এলিমেন্ট কোনটা, এটা, তাহলে এখান থেকে পি পর্যন্ত দূরত্ব কত এক্স, তাহলে এক্স এর স্কয়ার। এখন কথা হচ্ছে কোণ কত হবে, কোণটা হচ্ছে এই কোণটা, কোণটা কত এই কোণটা, এই কোণটাকে আমি ধরে নিচ্ছি কত থিটা ধরে নিচ্ছি, তাহলে কি হবে সাইন থিটা, সাইন থিটা। এবার আমাকে দেখতে হবে কি, আমি যদি অসীম দৈর্ঘ্যের তার করতে চাই আমার কাছে এখানে কে কে ভ্যারিয়েবল হচ্ছে আমাকে দেখা উচিত। প্রথম ভ্যারিয়েবল হচ্ছে যে, আচ্ছা কনস্ট্যান্ট মিউ 0/4 পাই, আই, এগুলো সব কনস্ট্যান্ট। চেঞ্জ হচ্ছে কি কি দেখ, চেঞ্জ হচ্ছে যে এই ডিএল, মানে আমি যত হচ্ছে দূরের দিকে যাব তার সঙ্গে সঙ্গে এক্সও পরিবর্তন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে থিটাও পরিবর্তন হচ্ছে, তাই না। এখানে এতগুলো ভ্যারিয়েবল হয়ে গেছে, কিন্তু আমি যদি ইন্টিগ্রেশন করতে চাই আমি তো এতগুলোকে একসঙ্গে কিভাবে করব, এদেরকে একটা ভ্যারিয়েবলে নিয়ে যাওয়ার চেষ্টা করব। একটা ভ্যারিয়েবলে কিভাবে নিয়ে যেতে পারি, একটা ভ্যারিয়েবলে নিয়ে যাব কিভাবে বল, একটা ভেরিয়েবলে কিভাবে নিয়ে যাব, এখানে এই এই প্রমাণের ক্ষেত্রে এইখানেই মেন জায়গা যে আমি যদি একটা কাজ করি, আমি এই কোণটা যদি নিই, এই কোণটা মানে সাইন থিটাকে আমি এই কোণের সাপেক্ষে যদি লিখি আলফা, ঠিক আছে, সব থেকে বেটার হয় এটাকে আলফা বলে দিই, এটাকে আলফা বলে দিই, ঠিক আছে, এটাকে আলফা বলে দিই। তাহলে এটা যদি আমি থিটা বলি, এটা যদি আমি থিটা বলি, ঠিক আছে, এটা যদি আমি থিটা বলি কত থিটা, তাহলে দেখ আলফা থিটার মধ্যে রিলেশন কি হবে বল, আলফা থিটার মধ্যে আমি যদি করি এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ যার এই কোণটা কত 90 ডিগ্রি, এই কোণটা কত থিটা, আর এটা হচ্ছে কত আলফা। বহিস্থ কোণ সমান অন্তস্থ বিপরীত কোণ, হ্যাঁ কি না, বহিস্থ কোণ সমান অন্তস্থ বিপরীত কোণ, তাহলে কি লিখতে পারি আলফা সমান 90 প্লাস থিটা। আমি চাইছি আলফাকে এলিমিনেট করে থিটা লিখতে, আলফাকে এলিমিনেট করে থিটা লিখতে, কেন আলফাকে এলিমিনেট করে থিটা লিখলে আমি কি লিখবো, যে আমি হচ্ছে নিচের দিকে থিটা 1 ওপরের দিকে থিটা 2 করে করে দেব। আচ্ছা এখানে আমি অসীম দৈর্ঘ্যটাকে না রেখে বায়ো সাভার্ট সূত্রের সাহায্যে অসীম দৈর্ঘ্যের লিখছি না, ঋজু পরিবাহীর ক্ষেত্রে লিখছি, পরে আসবো অসীম দৈর্ঘ্য, অসীম দৈর্ঘ্য তো একটা স্পেশাল কেস, তাই না, অসীম দৈর্ঘ্য তো একটা স্পেশাল কেস, ঋজু পরিবাহী, বেশ ঋজু পরিবাহী এটা হয়েছে, তাহলে এটা এটা ধরো হচ্ছে কি এতটা পরিবাহী আছে, পরিবাহী এতটা আছে, বেশ। তাহলে আমি করব কি, এখানে প্রথমে যে সাইন আলফাটাকে আমি থিটা দিয়ে লিখে দেবো ফার্স্ট, তাহলে বল এখানে কি আসবে মিউ 0/4 পাই, আই তো যেমন আছে থাক, প্রথমে চেঞ্জ করছি দেখ সাইন আলফাকে কি লিখবো 90 প্লাস থিটা। এবারে আর কি লেখা যেতে পারে, এক্স এর স্কোয়ারকে কিভাবে লিখবো, এক্স এর স্কোয়ারকে লিখবো কি এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আর ডিএল কে কি লিখবো, একটা কাজ করছি আমি, আমি একটা কাজ করছি শোন, কি করছি এখানে, এখানে লিখবো কি এল বাই আর লিখে নিচ্ছি, সমান কি হচ্ছে ট্যান থিটা, এল বাই আর মানে কত হচ্ছে ট্যান থিটা, তাহলে এল হবে কত আর ট্যান থিটা, আমার চাই কাকে ডিএল কে, আমার চাই ডিএল কে, তাহলে ডিএল হবে কত
ডিএল হবে কত আর, আর কিছু হবে না, আর এর ডেরিভেটিভ টেটিভ কিছু হবে না, কেন হবে না? আর এর ডেরিভেটিভ টেটিভ কিছু হবে না কেন বল? আর এর মান নির্দিষ্ট, আমাকে তো বলেই দিয়েছে এখানে হচ্ছে যে তারটা আছে এই বিন্দু যদি পি হয়, পি থেকে তার পর্যন্ত লম্ব দূরত্ব আর তো ফিক্সডই আছে, তো ওটা তো ডেরিভেটিভ হবে না, তাহলে আর যেমনকে তেমন থেকে গেল। ট্যান থিটা ডেরিভেটিভ সেক স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা, আর এখানে হবে কত ডি থিটা, তাই না? তাহলে আমি কি লিখবো, ডিএল এর জায়গায় আর সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে পুরোটাকে আমি যদি লিখি এখানে, তাহলে কি চলে আসছে দেখ, ডিবি ইজিক্যালস টু মিউ 0/4 পাই আই ডিএল মানে কত হচ্ছে আর সেক স্কোয়ার থিটা ডি থিটা সাইন থিটা প্লাস এখানে লিখে নেবো অবশ্যই আর সেক স্কোয়ার থিটা ডি থিটা, এটা হয়ে যাবে কত কস থিটা বাই, এখানেও একটা চেঞ্জ করতে হবে, কি চেঞ্জ করতে হবে, আমি এল রাখতে চাই না, বোঝা গেল কি? আমি অ্যাকচুয়ালি এখানে কি, কি কায়দা করছি বলতো, এই প্রমাণে কি কায়দা করছি, সবগুলোকে সবগুলোকে ভ্যারিয়েবল থিটা করতে চাইছি, মানে যেখানে ছিল ভ্যারিয়েবল এল ডিএল, যেখানে না সবই হবে আমি জানি বইতে আছে, কিন্তু কথা হচ্ছে যে আমি কাকে কনভার্ট করছি সেটা আগে বোঝা উচিত, নাহলে ভুলে যাবি কদিন পরে। আমি কি বলছি, প্রশ্নটাতে কি ছিল, ভ্যারিয়েবল কে ছিল, প্রশ্নটাতে ভ্যারিয়েবল কে ছিল ডিএল, মানে এল, তারের দৈর্ঘ্যের ভ্যারিয়েবল করছিলাম আমি, তার সঙ্গে সঙ্গে এক্সও পরিবর্তন হচ্ছিল, আর আমি এখানে প্রশ্নতে কি কাকে ভ্যারিয়েবল করাচ্ছি, থিটা। থিটাটা কি, থিটা হচ্ছে কি না এই বিন্দু থেকে যে লম্ব, এই বিন্দু থেকে যে লম্ব তার সঙ্গে যেটা হচ্ছে কারেন্ট এলিমেন্ট সেই লাইনের কোণ, বোঝা গেল, এখানে ভ্যারিয়েবল থিটা। তো এটাতে যাচ্ছি যখন, নিশ্চয়ই আমাকে এল রাখা উচিত নয়, এখানে কি আমি যে এটা এটা চেঞ্জ করবো, এটা আমার মনে থাকবে কিভাবে যে এল স্কোয়ার প্লাস আর স্কোয়ারকে আমি এল স্কোয়ারকে কিসের জন্য আর স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা লিখবো, সেটা তো মনে রাখা উচিত যে আমি এলটাকে উড়িয়ে দিতে চাইছি প্রত্যেকটা জায়গা থেকে এলটাকে, তাহলে কি হবে, এল ইজিক্যালস টু আর ট্যান থিটা, তাহলে এল স্কোয়ার ইজিক্যালস টু কি হবে আর স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, ওই যে যে নিচে আছে না এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে কি হবে আর স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার, তাহলে কি হবে আর স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার, এটা নিচে হলো, হয়েছে? তাহলে পুরো পুরো ফর্মুলাতে কি হলো, মিউ 0/4 পাই আইডিএল সাইন আলফা বাই এক্স স্কোয়ার, কি করলাম আমি, মিউ 0/4 পাই কে মিউ 0/4 পাই রাখলাম, আই কে আই রাখতে দিলাম, আমার চেঞ্জ কাকে করতে হবে, এল কে, ডিএল, ডিএল মানে কত হবে আর সেক স্কয়ার থিটা ডি থিটা, চেঞ্জ করতে হবে আমাকে, থিটাতে নিয়ে যেতে হবে, সাইন আলফাকে থিটাতে নিয়ে গেলাম, নিচে দেখ এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার কে আমি নিয়ে যেতে চাই কিসে, না এক্স স্কোয়ার কে আমি নিয়ে যেতে চাই এল স্কোয়ার, কেন এক্স তো ভ্যারি করছে, এক্স ভ্যারি করছে, আমি দেখছি কি এক্স ভ্যারি করছে এখান থেকে, দেখ আমি একটা কথা বলবো শুনবি, দেখ এখানে যে লেখা আছে না এক্স কে আমি নিয়ে গেলাম এখানে, এটা করা আছে বলে বইতে সবাই বললো যে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার করতে হবে, আমি যদি বলি এটা না করে কিভাবে করব, আমি তোকে প্রশ্ন দিচ্ছি, না না না, আমি আমি তোকে প্রশ্ন দিচ্ছি নিচে যে এক্স স্কোয়ার আছে এই এক্স স্কোয়ারটাকে আর আর থিটাতে নিয়ে যেতে হবে, মানে আর থাকবে আর হচ্ছে কোন ত্রিকোণমিতিক ফাংশন থাকবে, বল এই যে যে নিচে এই কায়দাটা করেছে না, আমি দেখ নিচে এটাও করছি না, দেখ কিভাবে করছি, দেখ এই দেখ কিভাবে করছি, আমাকে কি করতে হবে, এক্স কে আর এবং থিটার সাপেক্ষে নিয়ে যেতে হবে, তো এক্স কে আর এবং থিটার সাপেক্ষে নিয়ে যেতে হবে, আমি এখানে করছি কি আর বাই এক্স সমান কি কস থিটা, তাহলে আর বাই কস থিটা মানে কি আর সেক থিটা
সমান কত হচ্ছে এক্স, তাহলে এক্স স্কোয়ারকে কি আমি এক চান্সে লিখতে পারতাম না আর স্কোয়ার সেক স্কোয়ার থিটা? বইতে যেটা করা ছিল এল স্কোয়ার প্লাস করেছিল না, কিসে ওটা না করে তো আমি এটাও করতে পারি, এটা করবি আরো ভালো হবে, ঠিক আছে, আরো তাড়াতাড়ি হবে। তাহলে আমি যখন তোকে বলে দিলাম যে কাকে কনভার্ট করছি কার সাপেক্ষে, তখন তুই বুঝে গেলি কি যে না আমাকে নিচে এক্স রাখা যাবে না, আমি রাখতে পারি আরটাকে, যেহেতু আর কনস্ট্যান্ট, আর থিটাকে ট্যান থিটা দিয়ে আসছে, অসুবিধা নেই, ট্যান থিটা দিয়ে ডিএল বার করার সময় আসছে, ঠিক আছে। হ্যাঁ, ডিএল ডিএলটাকে করার জন্য এটা আসছে, বুঝা যাচ্ছে কি, ডিএল। ডিএল বার করার জন্য অবশ্যই এটা আসবে এল বাই আর। বল বল ডিএল বার করার জন্য কেন এল বাই আর করলাম, ডিএল বার করার জন্য কেন এল বাই আর? এখানে আমি কি বলছি দেখ, এখানে আমি এখানে আমি কি বলছি যে ডিএল চাই না, আমাকে ডিএল এলিমিনেট করতে হবে, এই জন্য আমি করলাম কি এল বাই আর। এল বাই আর কেন করলাম, এল বাই এক্স কেন করলাম না? হ্যাঁ, বারবার বলছি কি আর থাকবে, আর থাকবে, এল কে এলিমিনেট করব, ঠিক আছে, আর আর এর আর দিয়ে, তাহলে এল বাই আর সমান ট্যান থিটা লিখে দিলাম, যা ত্রিকোণমিতি আছে, এল সমান আর ট্যান থিটা এলো, এবার ডেরিভেটিভ করলাম। তাহলে কনভার্টটা আগে জানতে হবে পুরো, এইখানে এখানে তিনটে কনভার্ট হচ্ছে একসঙ্গে, ঠিক আছে। তাহলে কি হলো, এখান থেকে দেখ কেটে কাটাকুটি হয়ে যাবে, তাহলে এখানে একসঙ্গে লিখে দিচ্ছি আর স্কোয়ার সেক স্কোয়ার থিটা। এখান থেকে কি কি কাটা যাচ্ছে, এটা এটা কাটলো, একটা আর কেটে গেল, বেশ একটা আর কেটে গেল। এখান থেকে তাহলে পুরোটা কি দাঁড়াচ্ছে এখন, এখান থেকে দাঁড়াচ্ছে মিউ 0/4 পাই আই বাই আর, আরটা কনস্ট্যান্ট, তাহলে আই বাই আর কনস্ট্যান্ট হয়ে গেল, ওখানে হয়ে গেল কি কস থিটা ডি থিটা। এবারে এটা তো ডিবি, এবারে আমি ইন্টিগ্রেশন যখন করব তাহলে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে এখানে, এখানে না না, এখানে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে, থিটার সাপেক্ষে। তাহলে আমি যদি এরকম তার একটা নিই যার এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র আমাকে বার করতে বলেছে, তাহলে এটা তো লম্ব দূরত্ব আর, তাহলে আমাকে কি করতে হবে, আমি নিয়েছিলাম কোনটা, এটা এটা কি থিটা, থিটা নিয়েছিলাম না, তাহলে আমি বলছি কি নিচের দিকের কোণটাকে আমি নিলাম কত, -θ1 কেন, আর উপরের দিকেরটা কেন +θ1? উপরের দিকেরটা কেন প্লাস, নিচেরটা কেন মাইনাস? হ্যাঁ, মানে আমরা যখন সেই কোণের যে ব্যাপারটা পড়েছিলাম কি, যে এটা যদি হয় এরকম, এটা যদি রেফারেন্স লাইন হয়, এর উপরের দিকে যে কোণগুলো হয়, ঠিক আছে, সেটাকে আমরা কিনেছি পজিটিভ, পজিটিভ, আর এর নিচের দিকে যে কোণটা নিচ্ছি সেটা হচ্ছে কি নেগেটিভ, ঠিক আছে, দিকে পজিটিভ নেগেটিভ, হয়েছে, পজিটিভ নেগেটিভ। বোঝা গেল কি, তাহলে নিচের দিকে, তাহলে তো এটা তো ভুল হয়ে গেল সাইন কনভেনশনে, কি ভুল, তাহলে তো পড়েছিলিস, কি পড়েছি, এই দেখ এটা ভুল হচ্ছে না, এই দেখ কিভাবে ভুল ভুল দেখাচ্ছি, দেখ কিভাবে, এটা এক্স অক্ষ ছিল তো, এটা এক্স অক্ষ ছিল, আমরা যখন কোণ বার করতাম তখন কিভাবে করতাম, যে এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে সেই কোণটাকে পজিটিভ নিতাম, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে পজিটিভ, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে নেগেটিভ। তাহলে এখানে এটা কোন দিকে ঘুরলো, এটা কোন দিকে ঘুরলো, এটা যদি রেফারেন্স লাইন হয়, না না না, আমি কি বলছি, এটা যদি রেফারেন্স লাইন হয়, এটা যদি রেফারেন্স লাইন হয়, তাহলে উপরের দিকে কোনটা কি হওয়া উচিত, পজিটিভ না নেগেটিভ, ঘড়ির কাঁটার দিকে হয়ে যাচ্ছে তো, নেগেটিভ নেও না পজিটিভ নেও। আমি একটা কথা বলবো, এই দেখ শোন এদিকে, আমি যখন প্রথমে এখানে থিটা ধরেছিলাম, যখন এইরকম ছিল পরিবাহী, যখন এইরকম থেকে কোন এরকমটাকে পজিটিভ নিয়েছি আগেই, মানে ভ্যারিয়েবল করার সময়, আমি তো এইদিকে অলরেডি আগে পজিটিভ নিয়েছি,
তো যদি এই দিকে আগে পজিটিভ নিয়ে থাকি আমার হিসাবে, তাহলে নিচের দিকটা কি নেওয়া উচিত? নেগেটিভ। লোকের মনে হতে পারে যে এটা তো এদিকে ঘুরছে মানে ঘড়ির কাঁটার দিকে, মানে নেগেটিভ। এটা নিচের দিকে আসছে মানে কি, এটা এটা যদি এরকম করে তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে এটা তো পজিটিভ হওয়া উচিত। কিন্তু আমি এখানে প্রথমে কিভাবে নিয়েছি, ভ্যারি করিয়েছি। আমি এখানে প্রথমে নিয়েছি কি, যে এটা যদি রেফারেন্স লাইন হয়, এই ওপরের দিকের কোণটাকে আমি নিচ্ছি কি, পজিটিভ। বুঝে গেল কি? তো এই জন্য এখানে তাহলে পুরো, হ্যাঁ, তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে ওপরের পার্ট, এটা উপরের পার্ট, এটা নিচের পার্ট, তাই তো? এই দিকের কোণটাকে কত, -θ1, এই দিকের পার্টটাকে +θ2। ঠিক আছে, -θ1 +θ2, এটাই নেওয়া হচ্ছে। আমি শুধু বলছি কি যে আমরা যে কোণের সাইন কনভেনশন নিতাম, ঘড়ির কাঁটার দিকে হলে কি নিতাম, নেগেটিভ। ঘড়ির কাঁটার দিকে হলে, ঘড়ির কাঁটার দিকে হলে নেগেটিভ, ঘড়ির কাঁটার বিপরীতে হলে পজিটিভ। তোরা নিচ্ছিস না বলে তোরা কি করছিস বলতো, যে যেখানে যেমন প্রমাণ আছে সেখানে হচ্ছে সেভাবে বই যেমন ভাছে করে নিলি। ঠিক আছে, তোকে যদি এক্ষুনি একটা মানে অঙ্ক দিয়ে দেওয়া হয়, হর্স নিউমেরিক্যাল প্রবলেম, যেগুলো কিন্তু মানে কোনো উত্তর আসবে না, এরকম θ1 θ2 বা অন্য কিছু দিয়ে ইন্টিগ্রেশন করতে হবে, তখনই ফেঁসে যাবে। ঠিক আছে, প্রবলেম হয় কি, যেগুলো মানে জয়েন্টের কোশ্চেনে বা বড় যেগুলো কোশ্চেন আছে, সেগুলো কিরকম হয় বলতো, থিওরির মতো কোশ্চেন, মানে ডেরিভেশন করে থেকে উত্তর একটা আসবে, কোনো সংখ্যা আসবে না। ঠিক আছে, তো সেগুলোতে কি হচ্ছে, কোথাও ইন্টিগ্রেশন হচ্ছে, কোথাও ডেরিভেটিভ হচ্ছে। তো ওই জায়গাগুলোতে এগুলো যদি ঠিকঠাক করে না থাকে তাহলে কি হবে, এই দেখ, যেমন তোরা সেন্টার অফ মাস বার করার সময়, হ্যাঁ, সেন্টার অফ মাস, আমি বলছি সেন্টার অফ মাস বার করে, এটা ধরো রিং, আমি দেখাচ্ছি তোদেরকে, এটা রিং। ঠিক আছে, সেন্টার অফ মাস বার করার সময় আমরা কিভাবে করতাম, এটা ছিল রেফারেন্স লাইন, এটা ছিল রেফারেন্স লাইন, আমরা এদিকে যেতাম থিটা, গিয়ে কি করতাম, ডি থিটা নিতাম, নিয়ে এখানে যতটা আসে সেভাবে করতাম আর ডিএল করে। ঠিক আছে, তো এখানে ইন্টিগ্রেশনে দেখ আমি আমি কিরকম কোনটা নিয়েছি, এটা রেফারেন্স লাইন, রেফারেন্স লাইন কোনটা, এটা। আর আমি কোন নিচ্ছি কোনটা, এটা। তাহলে এই দিকের কোনটা কিন্তু পজিটিভ, কিন্তু দেখ কোনটা কিন্তু ঘড়ির কাঁটার দিকেই ঘুরছে। তো কথা হচ্ছে কি, কোন আমি ডিফাইন করছি কিভাবে, রেফারেন্স লাইন কাকে ধরেছি, আর কোন দিকে ঘোরাটাকে আমি পজিটিভ নিয়েছি, সেটা একটা ব্যাপার। আমি এখানে রেফারেন্স লাইন কাকে নিয়েছি, এটা, এইরকম ঘোরাটাকে আমি পজিটিভ নিয়েছি, সুতরাং তার সাপেক্ষে এটা কি হবে, নেগেটিভ। ব্যাস, এবারে পুরো দেখ, পুরো হচ্ছে বি কত হবে, ইন্টিগ্রেশন ডিবি, তাহলে ইন্টিগ্রেশন cos থিটা ডি থিটা, তাহলে কত যাবে, -θ1 থেকে θ2। আমি আমি এই প্রমাণটাকে ঝটঝট করে করে দিতাম, মানে এরকম বসিয়ে টসে সব কমপ্লিট। ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা জিনিস বলছি কারণ তুই বুঝতে পারিস, কোনো সময় না ভুলে যাস যে কাকে কনভার্ট করছি, কিসের জন্য। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করে বল। আচ্ছা, আমি প্রথম ভিডিওটা আমি দেখলাম আগের দিন, ওখানে আমি একটা কথা বলে দিয়েছিলাম, মানে কথাটা বলতে গিয়ে এরকম বলা হয়ে গেছে। আমি বলে দিয়েছিলাম যে একটা পরিবাহী তার, তার যদি অক্ষের উপরে হয় তাহলে চৌম্বক ক্ষেত্র কত হয়, 0 হয়, এদিকে হলেও 0 হয়। সঙ্গে আমি আরো একটা কথা বলেছি যে পরিবাহী তারের উপরেও 0, না, পরিবাহী তারের উপর 0 হয় না, পরিবাহী তার চুম্বকে পরিণত হবে, হ্যাঁ, বর্ধিতাংশের উপরে 0 হবে। ঠিক আছে, চুম্বকের, আরে এই দেখ, এক্ষুনি যখন ফর্মুলা আসবে, এটাকে যখন আমরা করব ক্যালকুলেশন, অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহীর জন্য কত আসে, μ0/4 পাই I/r sin 90 প্লাস sin 90, 2 আসে না, কত আসে, 2 আসে। তাহলে এখানে μ0/4 পাই 2I/r, এটা হচ্ছে কি অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহীর জন্য। তো এখানে অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী আমি যদি গ্রাফ করি, বি আর হচ্ছে আর এর যদি করি, তাহলে সমপরাবৃত্ত হবে। সমপরাবৃত্তটা কেমন, এরকম, যত আর বাড়বে তত বি কমবে। তাহলে দেখ, আর যদি 0 হয়, বি এর মান কত, ইনফিনিটি, মানে পরিবাহী তারের উপর চৌম্বক ক্ষেত্র অসীম হিসাবে, পরিবাহী তার চুম্বকে পরিণত হচ্ছে, তো আমরা তড়িৎ চুম্বক করছি না, সলিনয়েড। ঠিক আছে, তড়িৎ চুম্বক করছি, যদি পরিবাহী তার চুম্বকে পরিণত না হয়
তাহলে অত বড় গাড়ি কিভাবে ওই পরিবাহী তারে জুড়ে জড়ে যাচ্ছে, ওখান থেকে অন্য জায়গায় রাখছি, তড়িৎ চুম্বক কাজ করছে কিভাবে? কথাটা অ্যাকচুয়ালি বলার সময় এরকম বলা হয়ে গেছে যে পরিবাহী তারের উপরে চৌম্বক ক্ষেত্র 0 হয়, বলতে বলা হবে কি পরিবাহী তারের বর্ধিতাংশের উপর চৌম্বক ক্ষেত্র 0 হবে। পরিবাহী তারের উপরে চৌম্বক ক্ষেত্র অসীম। এটাকে ইন্টিগ্রেশন করে বল কত হচ্ছে, এটাকে ইন্টিগ্রেশন করে cos থিটার ইন্টিগ্রেশন কি হয়, cos থিটার ইন্টিগ্রেশন sin থিটা, cos থিটার ইন্টিগ্রেশন কি হবে, আরে sin থিটার ডেরিভেটিভ cos থিটা। আমি একটা কথা বলবো, কনফিউশন হয় তো, কি বলছিস শোন, তোরা একটা জিনিস মনে রাখবি, sin থিটার ডেরিভেটিভ কি হয়, cos থিটা। sin থিটারটাই মনে রাখ, শুধু sin থিটার ডেরিভেটিভ cos থিটা হয়, ইন্টিগ্রেশন মাইনাস cos থিটা, ব্যাস। এবার cos থিটা গুলো উল্টে দিই, এই দেখ sin থিটার ডেরিভেটিভ করলাম cos থিটা, ইন্টিগ্রেশন করলাম মাইনাস cos থিটা। এবার যদি আমি cos থিটা বলি, cos থিটার ডেরিভেটিভ মাইনাস sin থিটা, ইন্টিগ্রেশন, এই তো মনে রাখলে হচ্ছে। তাহলে এখান থেকে কি হচ্ছে, μ0/4 I/r cos থিটার ইন্টিগ্রেশন কি হবে, cos থিটার ইন্টিগ্রেশন sin থিটা মাইনাস থিটা, লিমিট বসাচ্ছি -θ1 থেকে θ2, তাহলে μ0/4 I/r sin θ2 মাইনাস sin -θ1, তাহলে μ0/4 I/r sin θ2 প্লাস sin θ1। তাহলে এটা হচ্ছে কি পুরোটা গেল, ঠিক, পুরোটা এখান থেকে হলো। তাহলে মেন ফর্মুলা কি দাঁড়ালো, একটা পরিবাহী তারের মানে হচ্ছে নিকটস্থ ঋজু পরিবাহী তারের নিকটস্থ কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা এটা μ0/4 I/r sin θ1 প্লাস sin θ2, ঠিক আছে, sin θ1 প্লাস sin θ2। এবারে একটা বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রের জন্য তো আমরা বার করেছি, কত আছে μ0I/2r। এখন করব কি বৃত্তাকার পরিবাহী তারের অক্ষের উপরে কত হবে, করেছিস, বৃত্তাকার পরিবাহী তারের অক্ষের উপর, চল এর স্পেশাল কেসগুলো তো করিয়ে দিয়েছি, তাহলে লেখ বৃত্তাকার পরিবাহী তারের অক্ষের উপরে কোনবিন্দু চৌম্বক ক্ষেত্র, বৃত্তাকার পরিবাহী তারের অক্ষের উপরে কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা, চৌম্বক ক্ষেত্রের রাশিমালা। আমি এটাকে অঙ্কের মতো করেই তোদেরকে বলছি, কর দেখি কি হবে, অঙ্কের মতো করেই বলছি, আমি অঙ্কের মতো করে বলছি, এটাকে থিওরির মতো করে ভাববি না। অ্যাকচুয়ালি থিওরি কি জানিস, বায়ো-সাভার্ট সূত্রে শুধু ওটাই থিওরি, বায়ো-সাভার্ট সূত্র, আর সবগুলোই অঙ্ক। কি হিসাব যদি বলা হয় আর সবই অঙ্ক, এটা এটা কিন্তু অঙ্কই হচ্ছে, এটা কি কোনো থিওরি হচ্ছে, এটা থিওরি নয়। মেন তো সূত্র কি, বায়ো-সাভার্ট সূত্র, μ0/4 I dl ক্রস r, dl ক্রস r বাই হচ্ছে কি rp, বাস। বায়ো-সাভার্ট সূত্র বলেছে এই জন্য সাব্বাস, ঠিক আছে চল। আমি কিভাবে হবে, আমি একটা কথা বলছি, যে পদ্ধতিতে ওখানে গেলাম অ্যাপ্রোচ কি রকম হচ্ছে দেখ, এটা আমি নিলাম একটা বৃত্তাকার পরিবাহী তার, এর অক্ষ এটা, ঠিক আছে। এবারে
এটা এরকম করে যাচ্ছে, কিন্তু এখানে অনেকে অনেক রকম ভাবে দেখবে, কিরকম, যে বোর্ডের ওপর থেকে তার আসছে কারেন্ট, কিভাবে, যে বোর্ডের ওপর থেকে আসছে এরকম করে কারেন্ট ঢুকছে, বোর্ডের পেছন দিয়ে এরকম করে কারেন্ট আসছে। আবার কেউ ভাববে কি যে আহ, এইটা উপর দিয়ে আসছে, এটা নিচে ঢুকছে, তাহলে আমি বুঝবো কেমন কোনটা কিভাবে হচ্ছে দ্বিমাত্রিক দিশে। এই জন্য আমি দেখাচ্ছি কিভাবে, এইটা এইটা বোর্ডের ওখানে গিয়ে ঢুকছে, আর এটা হচ্ছে কি বেরোচ্ছে। অসুবিধা আছে? আমি দেখালাম এরকম করে, আমি দেখাতেই পারি এখানে, এইটা কারেন্টটা এরকম করে যাচ্ছে, হ্যাঁ, এরকম করে বেরোচ্ছে। এখানে দেখ, যত কিছুতে ইন্টিগ্রেশন করা হয় তোরা দেখবি, যখন ক্লাস 11-এও করেছিস, যখন ওই ভর কেন্দ্র বা মোমেন্ট অফ ইনারশিয়া, এগুলো সব যখন বার করতিস, তখন দেখবি গোলক বা বৃত্ত, ঠিক আছে, বা হচ্ছে রিং, এগুলো করার সময় সবসময় দেখবি যে একদিকে যেটা নেওয়া হতো ঠিক তার উল্টো দিকেও সেটাই নেওয়া হতো। লক্ষ্য করে দেখবি কেন। এটা করার কারণ কি, বৃত্ত হচ্ছে কি একটা প্রতিসম, প্রতিসম জ্যামিতিক হচ্ছে, মানে হচ্ছে ফিগার, প্রতিসম আর কি, সিমেট্রিক। সিমেট্রিক মানে কি, এর এই দিকে আর এই দিকে কি হবে, সমান সমান, ঠিক আছে। তো এটা করলে কি হবে, এটা করলে অনেকটা ইজি হয়ে যায়। কিরকম ইজি হচ্ছে দেখ, আমি ধরো বললাম এটা হচ্ছে কি ছোট্ট একটা পার্ট ডিএল, আইডিএল, এখানেও আমি ততটাই নিলাম, কত নিলাম, আইডিএল। এখানে আইডিএল এর অভিমুখ কোন দিকে, বোর্ডের থেকে ভেতরের দিকে, আর এখানে আইডিএল এর অভিমুখ বোর্ডের থেকে বাইরের দিকে। আচ্ছা, আমি চাই এখানে চৌম্বক ক্ষেত্র বার করতে, তাই না, এটা পি বিন্দু, এটা হচ্ছে কি এর কেন্দ্র, কেন্দ্র। এই বৃত্তের ব্যাসার্ধ কত, আর, বৃত্তের ব্যাসার্ধ কত, আর, এর কেন্দ্র থেকে এক্স দূরত্বে আমি চাইছি, কেন্দ্র থেকে কত দূরত্বে, এক্স দূরত্বে। আমি একবার দেখে নেব যে আমি যেগুলো ধরছি, এই যে যে মানে ডেটাগুলো, সেগুলো বইয়ের সঙ্গে মিলছে কিনা, ক্যালকুলেশন আসবে তো, যাতে করে যদি পরে বই পড়ে আমি যদি দেখে দিই যে এটা হ্যাঁ এক্স ধরেছে, এটা স্মল আর ধরেছে, ঠিক আছে, এটা হচ্ছে এক্স ধরেছে, এটা স্মল আর ধরেছে, অসুবিধা নেই, এটা স্মল আর ধরে নিচ্ছে, ঠিক আছে। বল, কারেন্ট এলিমেন্ট, কারেন্ট, এখানে বল, μ0/4 পাই আইডিএল সাইন থিটা দ্বারা, সাইন থিটা বাই আর স্কোয়ার, এই বায়ো সাভার্ট সূত্রে আর মানে কোনটা, যেভাবেই ঘুরিয়ে দিক না কেন, যেভাবেই ঘুরিয়ে দিক না কেন, আমার সবসময় চোখ থাকবে আইডিএল থেকে পি বিন্দু। বোঝা গেল, আইডিএল থেকে পি বিন্দু পর্যন্ত দূরত্ব কত, এটা যদি আর হয়, এটা যদি এক্স হয়, তাহলে √ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটাই হচ্ছে আমার নিচে এখানে, তাই না, এটাই নিচে হবে আমার এখানে, কত হবে, √ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তার হোল স্কোয়ার, ঠিক, তার হোল স্কোয়ার। কোণ কত হবে এখানে, কি করে 90 ডিগ্রি কোণ হচ্ছে, কোথায় লম্ব আছে, কোন দিকে লম্ব, লম্বটা কোন দিকে আছে দেখা, আমি একটা কথা বলছি শোন, লম্ব তোরা এক্ষুনি ইজিলি বলতে পারছিস না, কেন বলতো, 3D আছে। বলছি যে এখানে আইডিএল এর সঙ্গে, আইডিএল এর সঙ্গে এই এই যে যে কারেন্ট এলিমেন্ট থেকে পি পর্যন্ত যে দূরত্বটা, সেটা লম্ব আছে কিভাবে, আমি দেখাচ্ছি এটা কিভাবে। আইডিএল কোন দিকে, বোর্ডের থেকে ভেতরের দিকে, আইডিএল যে ভেক্টরটা সেটা কোন দিকে, বোর্ডের থেকে ভেতরের দিকে, হয়েছে। আর ওই বিন্দু থেকে পি পর্যন্ত যেটা, সেটা কোথায় আছে, বোর্ডের তলে। তাহলে এটা যদি বোর্ডের থেকে ভেতরে ঢোকে, আর এটা যদি বোর্ডের তলেই থাকে, তাহলে কোণ কত হবে, 90 ডিগ্রি। ঠিক, এটা তো এখানে কত ইজি বলা হয়ে যাচ্ছে, এটা বোর্ডের থেকে লম্বা হবে ভেতরের দিকে, আর এটা বোর্ডের তলে, তাহলে দুজনের মধ্যে কোণ কত হবে, 90 ডিগ্রি। প্রসব করলে বোঝাতে পারবি না তুই, যত তুই
তুই যত সময় না রিং দেখিয়ে বলবি যে রিংটা এরকম হচ্ছে, এদিকে কারেন্ট স্পর্শক আর তার সঙ্গে এটা, তো ততক্ষণে তোকে রিং দেখিয়ে বলতে হবে। আর আমি যদি এটা বলে দিই যে কারেন্ট বোর্ডের তলের সঙ্গে ভেতরের দিকে যাচ্ছে, আর এটা তো বোর্ডের তলেই আছে, এই তারটা কোথায় আছে, বোর্ডের তলেই আছে, তাহলে দুজনের মধ্যে কোন কথা হবে? 90 ডিগ্রি। চল তাহলে এখানে কত হবে? এখানে থিটা হচ্ছে কত, 90 ডিগ্রি। হুম, এখানে থিটা 90 ডিগ্রি। তাহলে ছোট্ট পার্টের জন্য, এখানে চৌম্বক ক্ষেত্রটা ডিবি কত হচ্ছে, μ0/4 পাই আইডিএল বাই কত হবে, sin 90 ডিগ্রি। sin 90 ডিগ্রির মান 1 আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। বল অভিমুখ কোন দিকে হবে, অভিমুখ কোন দিকে হবে? এই হচ্ছে ডিবির অভিমুখ। এই দেখ, অভিমুখ খুঁজে পাচ্ছিস না তো? দেখ আমি দেখাচ্ছি, দেখ এখানে আইডিএল এর অভিমুখ কোনটা, এটা আইডিএল। আর এর অভিমুখ কোনটা, এটা। চল ক্রস প্রোডাক্ট ইউজ কর, আইডিএল ক্রস আর ডিএল ক্রস, মানে একটা ভেক্টর নিচের দিকে আর একটা ভেক্টর এদিকে, ক্রস প্রোডাক্ট কর। এই দেখ ডান হাত নিয়েছি, ডান হাত, একটা কি হবে নিচের দিকে, ঘোরাতে হবে কোন দিকে, এদিকে তো, তাহলে আমাকে হাতটা এভাবে করতে হবে, একটা নিচের দিকে ক্রস আর এদিকে হবে, বাইরের দিকে নয়, এদিকে হবে, একটু বেঁকে নিচের দিকে, মানে এইরকম হবে। এই কোণটা কত হবে, 90 ডিগ্রি। এই কোণটা কত হবে, 90 ডিগ্রি। 90 ডিগ্রি, বোঝা যাচ্ছে? কি বললাম, আইডিএল নিচের দিকে, তার সঙ্গে আর ভেক্টর এরকম আছে তো, আমি ক্রস প্রোডাক্ট করতে চাই, আমি ডান হাত নিলাম, ঠিক আছে, প্রথম আঙ্গুলগুলো কোথায় থাকবে, নিচের দিকে, ডিএল ক্রস আর করছি না, নিচের দিকে, কিন্তু বাঁকাতে হবে তো, আর এভাবে তো বাঁকাতে পারবো না, তাহলে হাতটাকে ঘুরিয়ে নিলাম, ডিএল আইডিএল নিচের দিকে, আর এভাবে ভেক্টরটা আসবে কত, এদিকে ডি, এইভাবে আসবে, তাই না? এইটা কোণ কত হবে, 90 ডিগ্রি। মানে কি হলো বলতো, এখানে আইডিএল ভেতরের দিকে, আর এদিকে, তাহলে আইডিয়াল তো ভেতরের দিকে, আর এখানে তলে, তাহলে আর এর সঙ্গে এটা লম্ব, তলের ওপরেই আর এর সঙ্গে লম্ব, আর ডিএল তো তলের সঙ্গে লম্ব আছে ভেতরের দিকে, তাহলে কি হচ্ছে, আইডিএল ভেতরের দিকে আর তার সঙ্গে লম্ব, আবার ডিবিটাও তার সঙ্গে লম্ব, ক্রস প্রোডাক্ট ইউজ হচ্ছে। তাহলে বল এখানে ডিবি কোন দিকে যাবে, এখানে হচ্ছে ডিবি কোন দিকে আসবে, এদিকে, কোন দিকে আসবে, এদিকে আসবে না, এই কোণটা কত হবে, 90 হবে কি না, একদম। চল এবার এটার জন্য কি হবে, এটার জন্য, এটার জন্য একই আসবে, মান একই আসবে, দিক কোন দিকে হবে, দিকটা দেখে নিচ্ছি কিরকম হচ্ছে, হ্যাঁ। এই দেখ আইডিএল এটা উপরের দিকে, আর এটা হচ্ছে কি, আর ভেক্টর এখানে, এখানে কি হচ্ছে, এটা হচ্ছে কি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি দূরত্ব ভেক্টর, তাহলে এখানে ডিবি কোথায় হবে বল, এই দেখ হাত নিলাম, হাত, আইডিএল ক্রস আর এরকম হচ্ছে, কোন দিকে হচ্ছে, এদিকে, তাহলে কি হবে, এখানে হবে এই দিকে, প্রথমে দেখ হাতটাকে সোজা এরকম ধরবি, ঠিক আছে, ক্রস প্রোডাক্টের প্রথমে কি আছে, ডিএল, তাকে রাখবি এই 4টে আঙ্গুল বরাবর, ঠিক আছে, দিয়ে এবারে পরেরটার দিকে ঘোরাবি এই 4টে আঙ্গুল, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ যেদিকে যাবে। তাহলে আমি এটা করছি, ঠিক আছে, আমি এটা করছি, বল ডিএল কোন দিকে আছে, বোর্ডের সঙ্গে ওপরের দিকে, চল বোর্ডের সঙ্গে ওপরের দিকে করলাম, বোর্ডের সঙ্গে ওপরে আমি এদিকে করতে পারি, এদিকেও করতে পারি, এবার দেখ আমি প্রথমে এদিকেই করলাম বোর্ডের সঙ্গে ওপরে, তাহলে আমাকে ঘোরাতে হলে কি করতে হবে, আর এর দিকে তো হাতকে এভাবে ঘোরাতে পারবো, পারবো না, তাহলে এরকম করে নিলাম, তাহলে ডিএল ওপরের দিকে,
ক্রস আর, তাহলে বুড়ো আঙ্গুল কোথায়, এদিকে যাচ্ছে, বুঝা গেছে? তাহলে এবারে এবারে বল এই কোণটা কত, আমি ধরে নিচ্ছি এই কোণটা কত, আলফা, এই কোণটা আমি ধরে নিচ্ছি কত, আলফা। এইটা আলফা যদি হয়, এটা যদি আলফা হয়, তাহলে বল এই কোণটাও কি হবে, আলফা। এখন প্রশ্ন হচ্ছে যে এর অক্ষের সঙ্গে চৌম্বক ক্ষেত্র কত কোণে আছে, কত কোণে আছে, দেখেছিস জ্যামিতিতেই গন্ডগোল। এই যে লাইনটা আছে না, এই যে ভালো করে শুনবি সবাই, এই যে লাইনটা আছে তার সঙ্গে চৌম্বক ক্ষেত্র কত কোণে আছে, 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। আবার এই যে লাইনটা আছে তার সঙ্গে চৌম্বক ক্ষেত্র 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এবার আমি বলেছি যে এই আইডিয়াল থেকে পি পর্যন্ত যে লাইনটা টানা হয়েছে সেটা অক্ষের সঙ্গে আলফা কোণ করেছে, আর নিচের দিকে আইডিয়াল থেকে পি পর্যন্ত যেটা টানা হয়েছে সেটাও অক্ষের সঙ্গে আলফা কোণ করেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে অক্ষের সঙ্গে ওপরের দিকে যে চৌম্বক ক্ষেত্র যে ভেক্টরটা সেটা কত কোণ করেছে, অক্ষের সঙ্গে নিচের দিকে যে চৌম্বক ক্ষেত্র সেটা কত কোণ করেছে। কি করে করছিস, কি করে করছিস বল। হুম, কিভাবে হবে বল, বল যেভাবে হোক বল, মানে হচ্ছে অক্ষের সঙ্গে চৌম্বক ক্ষেত্র ভেক্টরটা কত কোণ করেছে, এটা যদি অক্ষ হয়, এটা যদি চৌম্বক ক্ষেত্র, এই কোণটা কত হবে, কি হবে, আলফা প্লাস থিটা কেন আসবে রে এখানে, এখানে থিটা কোথায়, হ্যাঁ, আমি একটা জিনিস বলছি শোন, এদিকে তাকা, আমার চাই এই কোণটা না, এই কোণটা, এটা আলফা দেওয়া আছে, এটা এটা আলফা দেওয়া আছে, এই কোণটা কত পাবো আমি, হুম, খুঁজে বল কোণটা কত হচ্ছে, হ্যাঁ, আমি 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 একটা বলছি শোন, এদিকে তাকা, দেখ এটা অক্ষ, তাই তো, এটা অক্ষ, এটা আছে এদিকে, আর এটা আছে এদিকে, তাই তো, বেশ, আবার আবার এটা আছে কোথায়, এটা এটা আছে, এই কোণটা আলফা, এই কোণটা আলফা, ঠিক আছে। এবারে এই কোণটা কত, 90, তাই তো, তাহলে এই কোণটা কত, শোন এদিকে তাকা ভালো করে, আমি 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 বলছি, আমি বলছি শোন, আমি একটা কথা বলছি শোন, এদিকে শোন, এদিকে শোন, এটা একটা লাইন, এটা একটা লাইন, ঠিক আছে, আছে, এই কোণটা দেওয়া আছে, এই পুরো কোণটা দেওয়া আছে, এই পুরো কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি, আছে, আর এই কোণটা দেওয়া আছে 15 ডিগ্রি, বল এই কোণটা কত হবে, 45, 45, চল আমি এখান থেকে এই লাইনটাকে মুছেই দিলাম, ঠিক আছে, এই লাইনটাকে মুছে দিলাম। এবারে দেখ ভালো করে, এই লাইন থেকে এই লাইনটা মোট কোণ করেছে কত, 90, আর এটা কোণ করেছে কত, আলফা, তাহলে বাদ বাকিটা কত, তাহলে কত কোণ হচ্ছে,
না, 90 মাইনাস আলফা হচ্ছে। বেশ, তাহলে ওখানে দুটো চৌম্বক, একটা চৌম্বক ক্ষেত্রের মান কত এসেছিল, μ0/4 পাই আই ডিএল বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, রুট ওভার ছিল, তার হোল স্কোয়ার ছিল, তাই তো? এবারে ছিল কিরকম ভাবে, এটা ছিল অক্ষ, তাহলে অক্ষের সঙ্গে চৌম্বক ক্ষেত্র কত কোণ করবে, 90 মাইনাস আলফা, হয়েছে? চৌম্বক ক্ষেত্রে দুটো উপাংশ হবে, তাহলে একটা হবে কত, ডিবি ডিবি কস 90 মাইনাস আলফা, আর এটার এদিকে কত হবে, ডিবি সাইন 90 মাইনাস আলফা, আর এরও এদিকে হবে কত, ডিবি সাইন 90 মাইনাস আলফা, আর এর এইদিকে হবে কত, ডিবি কস 90 মাইনাস আলফা। তাহলে এখান থেকে কি কি কেটে চলে যাবে, ডিবি সাইন 90 মাইনাস আলফা, ডিবি সাইন 90 প্লাস আলফা, এটা কেটে চলে গেল পরস্পর বিপরীত দিকে, পরস্পর বিপরীত দিকে এই দুটোকে যোগ করলে কত আসবে, 2 ডিবি cos 90 মাইনাস আলফা মানে কি, সাইন আলফা, 2 ডিবি সাইন আলফা, 2 ডিবি সাইন আলফা। তাহলে তাহলে এরকম তার ছিল, তাই তো? তার দুটোর জন্য এখানে মোট কত এলো, এই দিকের সাইড আর এই দিকের সাইডের জন্য এখানে মোট কত এলো, 2 ডিবি সাইন আলফা, হয়েছে? একটার জন্য হলে তাহলে কত হতো, একটার জন্য হলে ডিবি সাইন আলফা, একটার জন্য হলে তাহলে কত হতো, ডিবি সাইন আলফা, ডিবি সাইন আলফা। বল ডিবি, ডিবি মানে কত, μ0/4 পাই আই ডিএল বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, সাইন আলফা মানে কত হবে, ওখানে সাইন আলফা কোনটা ছিল, ওখানে সাইন আলফা ছিল এটা, এই বিন্দুটা অক্ষের সাথে কত কোণ করেছে, এটা আলফা ছিল, তাহলে এটাকে কত নিয়েছিলাম, এক্স, এটাকে নিয়েছিলাম কত 8, তাহলে সাইন আলফা কত হবে, সাইন আলফা হবে লম্ব বাই অতিভুজ রুট ওভার আর স্কোয়ার প্লাস, বসিয়ে দিই তাহলে লম্ব বাই অতিভুজ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ করে দিচ্ছি। বল এখানে ভ্যারিয়েবল কে, এক্স না আর, আর ভ্যারিয়েবল, এক্স ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল মানে যেটা পরিবর্তন হচ্ছে, কে পরিবর্তনশীল আগে বল, শোন শোন এদিকে তাকা, এটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র থেকে এই যে যে পি বিন্দুটা, এটা তো সবসময় একই দূরত্বে আছে, এখানে বৃত্তের কেন্দ্র থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব সবসময় একই আছে, ব্যাসার্ধও একই আছে, এবং এই আলফা কোণটাও কিন্তু পরিবর্তন হবে না। এটা যদি বৃত্ত হয়, আমি যদি এখান থেকে সবসময় কোণ মাপি, কি হবে, অক্ষের সঙ্গে যা কোণ সেটাই, শঙ্কু না, এটা শঙ্কু, এটা কি হবে, সবসময় হচ্ছে কি হবে, ওর অক্ষের সঙ্গে কোণ একই করবে। তাহলে আমরা এখানে নিয়েছিলাম কি, এই বৃত্তের পরিধি বরাবর ছোট 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 দৈর্ঘ্য নিচ্ছিলাম, ডিএল, আরে দেখ পরিবাহী তার না, সবসময় দেখ পরিবাহী তারের দৈর্ঘ্য বরাবর যেটা নিচ্ছি ডিএল, ওটাই তো ভ্যারিয়েবল। বায়োসাভার্ট সূত্রে পরিবাহী তারের দৈর্ঘ্যটাই ভ্যারিয়েবল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। তাহলে বল এখান থেকে যে আমি ইন্টিগ্রেশন করব, কি হবে, পুরোটা ইন্টিগ্রেশন ডিবি সাইন আলফা, তাহলে বল পুরোটা কত হবে, μ0/4 পাই আই আর
আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। বল ডিএল এর ইন্টিগ্রেশন কত হবে? 2 পাই আর ইন্টিগ্রেশন ডিএল, ইন্টিগ্রেশন ডিএল। তাহলে মিউ 0/4 পাই আই আর আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিএল এর ইন্টিগ্রেশন 2 পাই আর। ঠিক আছে, আমি তোদেরকে একটা পদ্ধতি বলছি যেটা দিয়ে মনে রাখবি তোরা সবসময়, কেন কি এরপরে চৌম্বকত্ব চ্যাপ্টারে আসবে। মিউ 0/4 পাই আই, ঠিক আছে, মিউ 0/4 পাই আই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এটা যেমনকে তেমন রাখতে দিবি। ঠিক আছে, 2 ইন্টু পাই আর স্কোয়ার। এই পাই আর স্কোয়ারটা মানে কি বলতো, যে বৃত্তটা নিয়েছিলাম না তার ক্ষেত্রফল, যে বৃত্তটা নিয়েছিলাম তার ক্ষেত্রফল, বেশ 2 গুণিতক তার ক্ষেত্রফল বাই নিচে হচ্ছে কত আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। বল এই বৃত্তটার কেন্দ্রে কত চৌম্বক ক্ষেত্র হবে? বৃত্তটার কেন্দ্রে কত চৌম্বক ক্ষেত্র হবে? এখান থেকে দেখে বল, x0 করে দেখ, x0 করলে x সমান 0, 2 পাই আর স্কোয়ার বাই কত হবে, x0 করে দিয়েছি মানে কত হবে আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। আর কিউব, একটা আর কেটে গেল, পাই পাই একটা 2 থাকছে, তাহলে কত হচ্ছে মিউ আই বাই 2r। এখান থেকে চলে আসছে। প্রমাণ বুঝতে পেরেছিস? দুটোর প্রমাণ বাড়িতে গিয়ে প্রমাণটা করবি আরেকবার, ঠিক আছে? তাহলে এই শোন, তাহলে দেখ আমি আমি পুরোটা জিস্ট করে দিচ্ছি, আরে কথা বলিস না, পুরোটা জিস্ট করে দিচ্ছি। দেখ, ফার্স্ট বায়ো সাভার্ট সূত্র ছিল কি না, ডিবি ভেক্টর ইজিক্যালস টু মিউ 0/4 পাই আই বাই আই ডিএল ক্রস আর ভেক্টর বাই আর কিউব, এটা ভেক্টর রূপ। আর যদি আমরা শুধু লিখি ডিবি ইজিক্যালস টু মিউ 0/4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার, নিচে হবে আর স্কোয়ার। এটা ফার্স্ট। দিয়ে আমরা করেছিলাম কি, একটা বৃত্তাকার পরিবাহী তারের কেন্দ্রে কত হয়, মিউ 0 আই বাই 2r। ফার্স্ট এটা, সেকেন্ড এটা হয়েছে। অর্ধ হলে যেমন আছে 3, একটা পরিবাহী তার, তার ওপরের যদি θ1, নিচে নিচে θ1 আর ওপরে θ2 কোণ করে, তাহলে চৌম্বক ক্ষেত্র হবে কত, মিউ 0/4 পাই, কথা বলিস না, আই বাই আর প্লাস সাইন θ2 হয়েছে। আর এক্ষুনি যেটা করলাম, এটা হচ্ছে আর ব্যাসার্ধের বৃত্ত, তার মধ্যে দিয়ে আই প্রবাহ মাত্রা যাচ্ছে, তার মধ্যে দিয়ে আই প্রবাহ মাত্রা যাচ্ছে, এর এইখানে চৌম্বক ক্ষেত্র কত হবে, মিউ 0/4 পাই আই 2 পাই আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 হয়েছে। তোরা এক্ষুনি একটা জিনিস দেখলি এখানে, যে এইটা যদি ভেতরের দিকে যায় প্রবাহটা, আর এখান থেকে যদি প্রবাহটা বাইরের দিকে আসে, তার মানে কি, যদি হচ্ছে কি প্রবাহটা এইরকম হয় ভেতরের দিকে, এখানে কিভাবে দেখাবো, এখানে প্রবাহ মাত্রা ভেতরের দিকে হচ্ছে এবং এখানে হচ্ছে কি বাইরের দিকে হচ্ছে। তো এখান থেকে যদি লক্ষ্য করে দেখিস, এই প্রবাহটাকে কিন্তু ঘড়ির কাঁটার দিকে দেখতে লাগবে, ঠিক আছে? এখান থেকে দেখে দেখ কিভাবে আমি দেখাচ্ছি, এখান থেকে বেরোবে,
ঢুকবে। এখানে এই দিকে চোখ রাখলে কিভাবে দেখবে, এই দিকে ঘড়ির কাঁটার দিকেই ঘুরছে, দেখ এখানে এইদিকে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। যখন কোনো পরিবাহী মানে হচ্ছে বৃত্তাকার লুপের কেন্দ্রে, আমি কি বলেছিলাম, একটা বৃত্তাকার লুপে যদি ঘড়ির কাঁটার দিকে তড়িৎ প্রবাহ হয় তাহলে চৌম্বক ক্ষেত্র হবে কি পৃষ্ঠের সমতলের ভেতরের দিকে। এখানে কি হচ্ছে, আমরা বার করছি কোথায়, এখানে। আর এখানে তড়িৎ প্রবাহটা কিভাবে হচ্ছে, ঘড়ির কাঁটার দিকে। এখানে তাহলে কি হবে, যখন দেখবো তখন হচ্ছে কেন্দ্রের দিকে হবে, এটা বি ভেক্টরটা কোন দিকে হবে, কেন্দ্রের দিকে। মানে মানে আমি ধরো এই সামনের থেকে দেখছি, আমি দেখছি ঘড়ির কাঁটার দিকে প্রবাহ হচ্ছে, তাহলে এখান থেকে চৌম্বক ক্ষেত্র কি হবে, কেন্দ্রের দিকে। যদি দেখি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে, তাহলে এখানে চৌম্বক ক্ষেত্র কি হবে, কেন্দ্র থেকে দূরের দিকে। বুঝা গেল কি, তাহলে এটা হলো ঘড়ির। এবারে আমি অঙ্ক দিচ্ছি, প্রবলেম সেট 1 এর 4, প্রবলেম সেট 2 এর 1 2, প্রবলেম সেট 1 এর 4, প্রবলেম সেট 2 এর 1 2, প্রবলেম সেট 2 এর 1 2 হলো। তারপরে হটস নিউমেরিক্যাল প্রবলেমের 1 2, 1 2 3, হ্যাঁ এক্ষুনি 1 2 3 এক্ষুনি। কষ্টকর ব্যাপার, চল তোরা অঙ্ক কর, দেখছি কি আসে। চল ছায়া প্রকাশনের বইয়ে এগুলো হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, আর আমি একবার বইটা পড়িয়ে মানে একবার জাস্ট পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে, বইটা কোথা থেকে কি কি করতে হবে, দেখ বইটা খোল একবার সবাই, ঠিক আছে। হুম, মানে মানে এতদিন 3টে ক্লাসে যে থিওরি পড়েছি, মানে বোর্ডে যেগুলো পড়েছিস তার সঙ্গে বইয়ের কোথায় কোথায় মিল আছে, ঠিক আছে। প্রথমে ফার্স্ট পেজে চলে আয়, চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্র কাকে বলে, কোনো চুম্বক বা তড়িৎবাহী তারের চারদিকে যে অঞ্চল পর্যন্ত চৌম্বক প্রভাব অনুভূত হয় তাকে চৌম্বক ক্ষেত্র বলে। আর তত্ত্বগতভাবে মানে থিওরিটিক্যালি চৌম্বক ক্ষেত্রের মান কি হয়, অসীম দূরত্ব পর্যন্ত। তবে কার্যক্ষেত্রে কার্যক্ষেত্রে কোনো চৌম্বক ক্ষেত্রে একটি সীমিত অঞ্চল পর্যন্ত বিস্তৃত থাকে, মানে তারপরে আর প্রভাবটা থাকে না, ঠিক আছে। তো কেন কি বায়ু সাভার সূত্র আছে না, μ0/4 পাই আইডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। আর এর মান কত হলে চৌম্বক ক্ষেত্র শূন্য হবে, অসীম, ঠিক আছে। এবারে চৌম্বক বলরেখার সংজ্ঞা, কোন চৌম্বক ক্ষেত্রে একটি বিচ্ছিন্ন ও মুক্ত উত্তর মেরুর গতিপথকে চৌম্বক বলরেখা বলা হয়। ওই বলরেখার যে কোনো বিন্দুতে স্পর্শক আঁকলে ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। আমি এগুলো বলিনি কারণ তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে অলরেডি এগুলো করা হয়েছে। চৌম্বক বলরেখার ধর্মগুলো 1 2 3 করে পড়ে নিস। দুটি বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না, ঠিক আছে। উত্তর মেরু থেকে শুরু হয়, দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হয়, এগুলো সব দেখে নিস, ঠিক আছে। এরপরে ওরস্টেডের পরীক্ষাটা একবার জাস্ট রিডিং দিয়ে নিস। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটা মুখস্থ করিস, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। আর চুম্বক শলাকার অবস্থান হলে তড়িৎ প্রবাহের অভিমুখ থাকলে চুম্বক শলাকার মেরুর অভিমুখ, এটা, হ্যাঁ আর কি এগুলো হয়েছে। তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক বলরেখা অঙ্কন, ডান হাতের মুষ্টিবদ্ধ নিয়মটাই মুখস্থ করিস, ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম টিয়ম লাগছে না। আচ্ছা, বায়ট সাভার সূত্র বা ল্যাপ্লাসের সূত্র, এটাকে ল্যাপ্লাসের সূত্র বলে। বায়ট সাভার সূত্রের বিবৃতি পুরোটা বইতে যেমন ভাবে লেখা আছে, কোন তড়িৎবাহী তারের একটি ক্ষুদ্র অংশ ডিএল, ঠিক আছে, এর দরুন সন্নিহিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হলো, কোথা থেকে পড়ে আসবি, একদম কে ডিবি ইজিক্যালস টু কে আইডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। কেটাকে লিখে দিস μ0/4 পাই, বইটা আমি লিখে দিচ্ছি, কে সমান μ0/4 পাই। হ্যাঁ, এবারে কে ধ্রুবকের মান কি কি বিষয়ের উপর নির্ভর করে, দুটো বিষয়,
একটা হচ্ছে কি তড়িৎবাহী তার এবং আলোচ্য বিন্দুর মধ্যবর্তী মাধ্যমের প্রকৃতি, আর হচ্ছে কি বিভিন্ন ভৌত রাশি জন্য যে একক পদ্ধতি ব্যবহার করেছে তার উপরে হয়েছে, যেটা কুলম্বের সূত্রেও ছিল, মাধ্যমের প্রকৃতি এবং হচ্ছে ব্যবহৃত একক পদ্ধতির উপরে। চৌম্বক প্রাবল্য, যেটা পরের পৃষ্ঠায় আছে, চৌম্বক প্রাবল্য বা চৌম্বকন ক্ষেত্র, এটা আমি এখন বলছি না, এটা আমি বলবো কোথায়, চুম্বকত্ব চ্যাপ্টারে, ঠিক আছে। কুলম্বের সূত্র আর বাইশ সূত্রের মধ্যে তুলনা আমি বলেছিলাম, ঠিক আছে। আচ্ছা, বাইশ সূত্রের প্রয়োগ দীর্ঘ এবং ঋজু পরিবাহীর জন্য তো করে দিলাম। অঙ্কগুলো এখান থেকে কোন কোন অঙ্ক করবি, তাই তো। উদাহরণের 1 2 1 2 4 1 2 4 5 1 2 4 5 22 সূত্রের প্রয়োগ বৃত্তাকার পরিবাহীর জন্য করিয়ে দিয়েছি আমি। আজকের বৃত্তাকার পরিবাহীর অক্ষের উপরে করলাম, হয়ে গেছে। বৃত্তাকার পরিবাহীর জন্য করেছি, একটা বৃত্তচাপের জন্য করেছি। হেলমহোল্টজের দ্বৈত কুণ্ডলীটা কি বলতো, একটা কুণ্ডলী, একটা হচ্ছে তারের রিং আর একটা তারের রিং, পরস্পর হচ্ছে কি হচ্ছে একই অক্ষে আছে, দুটোর অক্ষ একই। তো সেক্ষেত্রে চৌম্বক যে ক্ষেত্রটার গ্রাফ যেটা আছে একবার দেখে নিস। আর এখানে হচ্ছে যে ফর্মুলা μ0/4 I 2 π r স্কয়ার প্লাস x স্কয়ারের হোল টু দি পাওয়ার 3/2, যদি n সংখ্যক পাক থাকে তাহলে ইনটু n। এবারে এখানে দেখ উদাহরণের যেমন 2 এর অঙ্কটা এইচএসে পড়েছে, ঠিক আছে, 2 এর অঙ্ক এইচএসে পড়েছে, 4 5 6 এগুলো প্রায় সবই মানে করানোর অঙ্কই মতোই পড়ে যাবে, ঠিক আছে, একবার করে বাড়িতে দেখে নিস। 10 এর অঙ্কটাও করিয়েছি একবার। 10 এর অঙ্কটা দুটো বৃত্তাকার পরিবাহী পরস্পর 90 ডিগ্রি কোণে ছিল, তাদের কেন্দ্রে করেছিলাম। এখানে কি বলতো, কেন্দ্র থেকে একটা x দূরত্বে আছে, একবার করে নিস। 10 এরটা 11 12, ঠিক আছে, 13 সমস্ত অঙ্ক উদাহরণে যেগুলো আছে করে নিস। পরের দিন এলে অ্যাম্পিয়ারের বদ্ধপত সূত্র হবে, আর হতে পারে কোনো হচ্ছে তড়িৎ আধানের উপরে প্রযুক্ত বল, এটাও হয়ে যেতে পারে শুরু। বেশ, তো এই পর্যন্ত থাকছে আজকে, ঠিক আছে। মোটামুটি 3টে ক্লাসে যা পড়া হয়েছে, পরের দিন যে কোনো কিছু আমি ধরতে পারি, অঙ্ক দিতে পারি ওগুলো। কি বললাম, 3টে ক্লাসে যা পড়া হয়েছে বুধবার দিন ধরবো, ঠিক আছে। 3টে ক্লাসে যা পড়া হয়েছে।